প্রিয় দর্শক, ইস্পানি মির্জা শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে। সমসাময়িক প্রেক্ষাপটের মধ্যে আসলে মূলত যে সদ্য যিনি পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি, সেই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো রক্তাক্ত জুলাই নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করবো। এছাড়াও রাজনৈতিক নানা প্রেক্ষাপট, চা বাগানের একটা প্রেক্ষাপট রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী চা শ্রমিকদের এবং চা মালিকদের কল্যাণে আজকে তার নানা পদক্ষেপের কথা ঘোষণা করে, সেই বিষয়গুলো আমরা কথা বলবার চেষ্টা করব। আমি পরিচয় করে দিতে চাই আমাদের আজকের আয়োজনে যে দুজন অতিথি রয়েছেন। জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এমপি মহোদয় রয়েছেন আমাদের সাথে আমার ডানে, এবং একই সাথে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক সালাউদ্দিন রয়েছেন আমাদের সাথে। আমি শুরুটা সালাউদ্দিন ভাইকে দিয়ে শুরু করতে চাই, কারণ বাবুল ভাই তো সরকারি দলের এমপি এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা সরকার গঠন করেছে, এবং বাবুল ভাই ছাত্র জীবন, ছাত্রত্ব এবং একই সাথে তার ছাত্র জীবনের সংগ্রামী লড়াই একটু সিনিয়র হিসেবে কিন্তু আমার বেশ মনে আছে। তার কাছ থেকে শুনবো যে সেই লড়াই সংগ্রামের পাশাপাশি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। তবে আপনার কাছে আসতে চাই, যেহেতু আপনি মূলত রাজনীতি নিয়ে কথা বলেন এবং সংবিধান নিয়ে আপনার অনেক গবেষণা, অনেক প্রবন্ধ, অনেক লেখালেখি রয়েছে, সে অবস্থার মধ্যে মহামান্য সাবেক সদ্য রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করবার সময় তিনি বলেছেন যে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা, মাঝে মাঝে অচেতন হয়ে পড়া সহ নানা কারণে তিনি পদত্যাগের কথা বলেছেন। তার পদত্যাগের পরে মাননীয় স্পিকার তিনি মহামান্য রাষ্ট্রপতির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করেছেন। কিন্তু এর মধ্যে যেটি হয়েছে, তিনি আজকে বঙ্গভবন থেকে নিজের বাসায় ফিরে গিয়েছেন। কিন্তু এখানে একটি দু ধরনের প্রতিক্রিয়া তৈরি করবার চেষ্টা করা হয়েছে, যেটি হচ্ছে যে বিরোধী জোট বা দলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তাকে যাতে বিদেশ যেতে দেওয়া না হয়, তাকে আইনে অনুযায়ী ব্যবস্থা করে বিচারের ব্যবস্থা করা হোক। কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন সাবেক রাষ্ট্রপতির বর্তমান সরকারের অনেক সহযোগিতা করেছে, সংবিধান অনুযায়ী আগামী 6 মাস নিরাপত্তা দেওয়া হবে, আইন অনুযায়ী সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেছেন। একই সাথে আইনমন্ত্রী মহোদয় তিনি বলেছেন কেউ অন্যায় শিকার হোক সেটা সরকার চাইবে না, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগের যাচাই বাছাই করে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে। দুটি বলছেন অন্যায় যাতে না হয় সেটি বলেছেন। এই যে জামাত এবং এনসিপির একটা বক্তব্য এবং সরকারের একটা বক্তব্য, দেখেন, আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা খণ্ডিতভাবে আসছে। হ্যাঁ, ফৌজদারি অপরাধের বিচার করা যাবে না, এটা বোধহয় সঠিক না। করা যাবে, কিন্তু রাষ্ট্রপতির কিছু দায় মুক্তি আছে। আমি এর আগেও বলেছি, আজকেও বলি, তার এই দায় মুক্তি হলো তার জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত সময়টুকুর মধ্যে যেটুকু সময় তিনি রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন এবং যেদিন তিনি পদত্যাগ করলেন, এই সময়টুকু বাদ দিয়ে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাকি সকল সময়ের ফৌজদারি অপরাধের বিচার করা যাবে। শুধু এই সময়টুকু আমাদের সংবিধান তাকে একটা দায় মুক্তি দিছে। এরা বিচারপতি আমাদের শাহাবুদ্দিন প্রেসিডেন্ট, তাকে না, প্রেসিডেন্টকে। কিন্তু যেহেতু এই ধরনের ঘটনা আপনি দেখেন, এইচ.এম. এরশাদ সাহেব রাষ্ট্রপতি ছিলেন, তিনি সামরিক আইন প্রশাসকও ছিলেন, তার দুর্নীতির বিচার কি হয় নাই? হয়েছে। তাহলে উনার দুর্নীতির বিচার কি হতে পারে না? পারে, কিন্তু আবার পারেও না। কেন পারে না? এইচ.এম. এরশাদ আসলে রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপতি ছিলেন, তিনিই ছিলেন সব, তিনিই চূড়ান্ত অথরিটি। আর শাহাবুদ্দিন চপ্পু একটা আলংকারিক রাষ্ট্রপতি। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে তিনি একটা আলংকারিক রাষ্ট্রপতির চেয়ারে বসে থাকেন, আর কতিপয় রাষ্ট্রীয় সমস্ত কিছু তার নামে জারি হয়। রাষ্ট্রের যত আদেশ নিষেধ সব রাষ্ট্রপতির নামে জারি হয়, তিনি তার একটা স্বাক্ষর করেন মাত্র। দ্বিতীয়ত আসেন জুলাইয়ের গণঅভ্যুত্থান। দেখবেন আপনি, দাবিটা কিন্তু খণ্ডিত আকারে আসে, যদিও ট্রাইব্যুনালে দুজন রাষ্ট্রপতির নামে অভিযোগ আসছে, যিনি সাবেক রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ এবং শাহাবুদ্দিন চপ্পু।
কিন্তু শাহাবুদ্দিন চপ্পুরটা বেশি করে আসে। আব্দুল হামিদকে ভুলে গেছে সবাই। শাহাবুদ্দিন চপ্পু তো অল্প দিন আওয়ামী লীগের আসার পরে বোধহয় কয়েক মাস উনি রাষ্ট্রপতি হওয়ার পর আব্দুল হামিদ সাহেব কিন্তু দীর্ঘকাল দুবার বোধহয় রাষ্ট্রপতি ছিলেন, 10 বছর রাষ্ট্রপতি ছিলেন। কিন্তু এই যে এই রাষ্ট্রপতি আপনি দেখবেন জুলাইয়ের অভ্যুত্থানের সময় সব অনেক মন্ত্রীর সঙ্গে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, আমাদের তৎকালীন তথ্যমন্ত্রী ছিলেন হাসানুল্লাহ ইনুর সঙ্গে, বা আরো অনেক মন্ত্রীর সঙ্গে, আইনমন্ত্রীর সঙ্গে, ব্যাকসিমকুর সালমান এফ রহমানের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের রেকর্ড বাজারে আছে। শাহাবুদ্দিন চপ্পুর সঙ্গে কি আছে? কোথাও আমরা কেউ কি দেখাইতে পারবো যে শাহাবুদ্দিন চপ্পু কোথাও কোনো আদেশ নির্দেশ দিছে? কারণ প্রশ্নটা আমি এই কারণে বলতেছি, রাষ্ট্রপতির দায় মুক্তি আছে, কিন্তু দায় মুক্তি রাষ্ট্রপতি যদি ব্যক্তিগত অপরাধ করেন, যদিও আমাদের দেশে এইসব বিষয় আইনি চর্চা, ব্যবহারিক চর্চা হয় নাই কেন? রাষ্ট্রপতিকে তো আলংকারিক ধরা হয়। অতীতে যে কয়েকজন এই রাষ্ট্রপতি ছিলেন, তো তারা মনে করা হয় যে তারা অপরাধ থেকে দূরে থাকেন, সেই জন্যই তো রাষ্ট্রপতি। এই ধরনের বিষয় কোনদিন চর্চা হয় না। কিন্তু রাষ্ট্রপতি যদি ব্যক্তিগতভাবে ধরেন বঙ্গভবনের একজন কর্মচারীকে ধর্ষণ করলেন বা একটা খুনই করে ফেললেন, এটা কি দায় মুক্তি আছে? দায় মুক্তি কতটুকুর সীমা? আমি মনে করি এইটার দায় মুক্তি দায়ী। রাষ্ট্রপতি কার্যকালের আগের যদি তার বিরুদ্ধে কোনো দুর্নীতি থাকে, অনিয়মের অভিযোগ থাকে, সেইটারও দায় মুক্তি নাই। কিন্তু রাষ্ট্রপতির দায় মুক্তি আছে রাষ্ট্রপতির আদেশ নির্দেশের। বুঝছেন? আমি বুঝাইতে পারলাম আপনাকে? তো ফলে আরো কয়েকটা বিষয় এখানে, যে ইস্যুর থেকে এখানে ঘটনা, এটা নানান আঙ্গিকে বিচার করতে হবে। নানান আঙ্গিকে কি? আপনি তো জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর এই রাষ্ট্রপতিকে মেনে নিলেন। আমাদের স্পিকার সাহেব, যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, তিনি একটা কথা বলেছেন খুব চমৎকার, যে তিনি মাফিয়ার সরকারের রাষ্ট্রপতি হলো জনগণের সরকার প্রতিষ্ঠা এবং সাংবিধানিক শাসন বজায় রাখতে ভূমিকা রেখেছেন, সমর্থন জানিয়েছেন। বিষয়টা কিন্তু দুটো। এখন একটা অভিযোগ আসছে যে রাষ্ট্রপতি লন্ডনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। এই অভিযোগ কিন্তু কোনো প্রচলিত, কোনো স্বীকৃত গণমাধ্যমে নাই। এগুলো হচ্ছে বাতাসে ভেসে যাওয়া কথা। আপনি দেখেন এগুলা সমস্ত নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে হবে। রাষ্ট্রপতির সঙ্গে তার সামরিক সচিব থাকেন বিদেশ গেলে, রাষ্ট্রপতির সঙ্গে পিজিআর থাকে, রাষ্ট্রপতির সঙ্গে সরকারের নানান গোয়েন্দা সংস্থাও থাকে। উনি যদি আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে বৈঠক করেন, রিপোর্ট চলে আসবে। রাষ্ট্রপতি নিজেই এক সাংবাদিককে বলেছেন, মানে সাবেক রাষ্ট্রপতি, যে শেখ হাসিনার সঙ্গে কথা বলতে লন্ডনে যাওয়া লাগে নাকি। এখন এমন কিছু প্রযুক্তি আছে যেটা তো ওখানে বসে ইউনিক করতে পারে, কেউ তো জানবে না। বাথরুমে ঢুকেও করতে পারেন, গভীর রাতে নিজের বেডরুমে কুইসও করতে পারেন, ওটার জন্য তো লন্ডন যাওয়া লাগে না। কিন্তু যেহেতু একটা অভিযোগ উঠছে, এগুলা সব সরকার খতিয়ে দেখা উচিত। আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুইজনই বলেছেন। এখন কি ধরনের অভিযোগ আসবে, এই অভিযোগের আইনি ভিত্তি কতটুকু, ফৌজদারি এবং সাংবিধানিক আইনের কতটুকু এটার সীমানা, এইগুলা পরীক্ষা নিরীক্ষা করে আমি মনে করি সরকার ব্যবস্থা নেবে। কিন্তু আমি মনে করি রাষ্ট্রপতির দায় মুক্তি আছে। কিন্তু ওই আবারও বলি যে রাষ্ট্রপতির দায় মুক্তি তার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত দায় মুক্তি আছে, কিন্তু রাষ্ট্রপতি কার্যকালীন সময়ে যে আদেশ নির্দেশ দিচ্ছেন এটার দায় মুক্তি আছে। বাকি সকল অপরাধের কোনো দায় মুক্তি নাই।
জি, মিস্টার শহীদুল ইসলাম বাবুল, আমি খানিক আগে বলছিলাম যে ছাত্রত্ব, ছাত্র জীবন, সংগ্রামী লড়াই সব কিছু দেখেছি। যশোর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রনেতা, মৃত্যুর মুখোমুখি, মৃত্যুর পদযাত্রা থেকে আল্লাহ আপনাকে রক্ষা করেছে। সব কিছু মিলিয়ে যদি বিএনপি সরকারের কথা বলি, ৫ মাস অতিক্রম করেছে। আজকে একটি অনুষ্ঠানে, একটা ভাষণে আমি বলেছি যে এই সরকারের সফলতা নিয়ে প্রশ্ন করেছে। তো আমি বললাম এই সরকারের সবচেয়ে বড় সফলতা হচ্ছে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই সরকার অন্যান্যদের সাথে সঙ্গে থেকে ফ্যাসিস্টকে বিদায় করতে পেরেছে। এই ৫ মাসের সবচেয়ে বড় যে সার্থকতা, সেটিকে আমরা কিন্তু বলতে পারি। সরকারকে সময় দিতে হবে। আমরা বলছিলাম রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের যে পদত্যাগের বিষয়টা নিয়ে ভিন্ন ভিন্ন মত তৈরি করবার চেষ্টা করছে, এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় আইনমন্ত্রী বলছেন কাউকে অন্যায়ভাবে কোনো বিচারের মুখোমুখি করা যাবে না। আপনি কীভাবে দেখছেন? না, থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল, আসলে বলা হয় না, সালেউদ্দিন ভাই আছেন একটা অগ্নিঝরা দিনে তার চমৎকার ভূমিকা, দুঃসহ ভূমিকা, মানে দুঃসহ দিনে একটা মানে কি বলবো সাহসী ভূমিকা বা ন্যায়নিষ্ঠ ভূমিকা আমাদেরকে আশার আলো দেখাইছে। এটা সত্য, সামনে বলে বলছি না। এবং আপনাকে তো 3 যুগের বেশি দেখছি, বিশ্ববিদ্যালয়ের একজন তারকা সংগঠক। আপনি ডিবেট করেছেন, ডিবেট সংগঠিত করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটির প্রতিষ্ঠা করেছেন। আমাদের দীর্ঘদিনের শরীর সহযোদ্ধা, আমাদেরকে পরামর্শ দিয়েছেন দুর্দিনে সুদিনে। তো আপনাদের দুজনের প্রতি আমার খুব ব্যক্তিগত শ্রদ্ধা এবং রেসপেক্ট এবং ভালোবাসা। আমার দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম। তো আপনি যেটা বলছিলেন যে আমাদের যে এই যে সংগ্রামের বিষয়গুলো, এটা সত্যি যে মানে আমি মানে ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আমি বলতে পারি যে আমরা আসলে এই রাজপথের মধ্যে থেকে উঠে আসা মানুষ। আমি খুব মিস করি এই রাজপথকে, রিয়েলি মিস করি। এটা বলবার জন্য না, আমার এখন এত খুব একটা ভালো লাগে না, সত্যি ভালো লাগে না। কারণ একটা সময় ছিল যে এই যে নেতাকর্মী নিয়ে থাকা, তাদের যে অকৃত্রিম ভালোবাসা, দুনিয়ার যেখানেই গিয়েছে বিশ্বাস করবেন, মানে হৃদয় উজাড় করা ভালোবাসা, কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই, কোনো প্রত্যাশা নাই, শুধুই ভালোবাসা, রেসপেক্ট। আবার পুলিশের দাবরানি, ভয়, জেল, সেটা তো বাদ দিই যদি আর কি অংশটা। তো এইটাকে আমি খুব মিস করি। এখন কর্মসূচি কম, রাজপথে মিছিল করা লাগে না, যাওয়া লাগে না, নেতাকর্মীদের সান্নিধ্য কম, বা নেতাকর্মী যারাই আসে তাদের নানান রকমের মানে মানে সমস্যা, সম্ভাবনা, প্রাপ্তি, স্বপ্ন, এই স্বপ্ন ভঙ্গের ব্যাপার। আবার আমাকে অনেকে বলে, ভাই আপনাকে ভোট দিলাম, মন্ত্রী হইবেন। এলাকার মানুষও বলে, বা সহকর্মীরা বলে, মন্ত্রী হইতে পারলেন না। আমি আসলে বিষয়গুলো ওইভাবে দেখি না, অনেস্টলি দেখি না। দেখেন, আমাদের আসলে এই মুহূর্তে থাকার কথা জেলখানায়। সত্যিকার অর্থে 2টা মামলায় কনভিকশন হইলো, আরও যদি 6 মাস যাইতো তাহলে মোটামুটি 7খানেক বছর জেল হয়ে যাইতো কমপক্ষে। তো এই মুহূর্তে আমি জেলখানায় থাকবো, আমি এখন এমপি হয়ে বসে আছি, বুঝেন না? এটা কি আল্লাহ তাআলার একটা মানে কি করুণা না বলেন? মানে এইটা কি বলে শেষ করা যাবে? এই শুকরিয়া আদায় করা যাবে? তো এটা আল্লাহর ইশারাই তো হয়েছে, সেই জন্য আমি শুকরিয়া আদায় করি। এবং যেই সম্মান আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে, যা দিয়েছে, এটারও যোগ্য কিনা আমি জানি না। আর আমার নেতাকর্মীরাও তাদের অনেক অনুযোগ সব জায়গায়, যে কি পেলাম কি পেলাম না, হ্যাঁ, বা পাইলাম না কি, আসলে পাওয়াটা কি বিষয়, ওইটাই মনে করতে হবে যে এখনও তো আমি বিরোধী দলেই থাকতে পারতাম, জেলখানায় থাকতে পারতাম, ধান খেতে, পাট খেতে, ঘর ছাড়া বাড়ি ছাড়া থাকতে পারতাম। সেটা তো আল্লাহ আমাদের তার থেকে রক্ষা করছেন। তো এইটা তো কম করোনা না। একটা সুশাসন দিতে গেলে নানান ধরনের বৈপরীত্য আছে। ধরেন, আগের মতো শাসন যদি দিতে চান, আপনার কর্মী যদি পালতে চান, তাহলে যা হবার তাই তো হবে আসলে। আর যদি আপনি সুশাসন দিতে চান সত্যিকার অর্থেই, তাহলে আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। আপনি যদি দলের ত্যাগী কর্মী, আমার নেতা জিয়াউর রহমান যেটা বলেছিলেন যে সুদিনে যিনি চরিত্র আনান না আর দুর্দিনে যিনি পালিয়ে যান না, তিনি উৎকৃষ্ট জাতীয়তাবাদী। সেটা কিন্তু প্রমাণ করবার ব্যাপার আছে। হ্যাঁ, বাংলাদেশের এই গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে আসবার সময় এসছে। প্রত্যেকেরই স্যাক্রিফাইস লাগবে, ত্যাগ লাগবে এবং সৎ চিন্তা লাগবে, যেটা আমার প্রধানমন্ত্রী শুরু করেছেন। আমরা সকলে পারছি না তার মধ্যে, এটা সত্য। কিন্তু উনি যেহেতু শুরু করেছেন, আমরা বিশ্বাস করি যে কিছু না কিছু অগ্রগতি হয়েছে বা হবে। এটা গেল একটা চ্যাপ্টার। আর আপনি যেটা বলেছেন রাষ্ট্রপতির ইস্যুটা, বাংলাদেশের ইতিহাসে এই যাবৎকালে যে কয়জন রাষ্ট্রপতি শাসিত বা পার্লামেন্টারি সংসদীয় গণতন্ত্রে যে কয়জন রাষ্ট্রপতি হয়েছেন, তার মধ্যে ধরেন মানে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করি, জিয়াউর রহমান সাহেব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তারপরে আপনার এই আব্দুর রহমান বিশ্বাস, তারপরে জিল্লুর রহমান, তারপরে জমিরুদ্দিন সরকার মাঝখানে কিছুদিন, তারপরে আব্দুল হামিদ সাহেব এবং চুপ্পু সাহেব। কেউ বাদ পড়েছে কিনা আমি জানি না, ইয়াজউদ্দিন স্যার। হ্যাঁ, তো আমার কথা হলো কি, এর মধ্যে ভালো মন্দ সবই কিন্তু আছে। তর্ক বিতর্ক সকলেরই আপনি সমালোচনা করতে পারেন। শেখ মুজিবের তো অসংখ্য সমালোচনা আছে, আপনি চাইলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও অনেকে সমালোচনা করেন, করবার জায়গা আছে। কিন্তু অ্যাজ এ হোল আপনাকে মূল্যায়ন যদি করেন, তাহলে কিন্তু এটা ঠিক যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের আমলটা বা হুসেন মোহাম্মদের এরশাদুল্লাহ আমলটা
মানে তাদেরকে নিয়ে একটু বেশি বিতর্ক করলে আপনি পাবেন। ওই যে রবীন্দ্রনাথের একটা কথা আছে, আপনি কিভাবে গ্রহণ করবেন সেটা আপনার ব্যাপার। নির্ঝরের স্বপ্নভঙ্গ, যে মানে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলেই। তো ভালো আছে মন্দ আছে, যেটা বলেছেন স্পিকার সাহেব, যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তার যোগ্যতা অযোগ্যতা নিয়ে অনেকে তৎকালীন সময়ে আওয়ামী লীগের বাঘা বাঘা সব নেতাদেরকে টপকায় তাকে কোত্থেকে তুলে আনছিলেন, এটা একটা ইস্যু, তখনই বিতর্ক। তারপরে তাকে তার ব্যক্তিগত মানে তার ছেলেদের ব্যবসা বাণিজ্য ইসলাম টেসলাম নিয়ে কিছু বিতর্ক আছে। আবার এটাও ঠিক যে 5 তারিখের পরে তার ভূমিকাটা সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সহায়ক ছিল, এটাও সত্য। আর রাষ্ট্রপতির যে দায়মুক্তির ইস্যুটা সংবিধানের 51 অনুচ্ছেদে আমি যেটা দেখেছি, এখানে ধরেন কিছুটা অস্পষ্টতা এই কারণে, মানে 51 বলা হয়েছে রাষ্ট্রপতি তার পদের দায়িত্ব পালন করতে গিয়ে কোনো কাজ করলে বা না করলে তার জন্য কোনো আদালতে জবাবদিহি করতে বাধ্য থাকেন না। হ্যাঁ, রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করতে গিয়ে আগে পরে কি করেছেন সেই কথা কিন্তু এখানে নাই। সেকেন্ডে বলা হয়েছে রাষ্ট্রপতির কার্যভারকালে তার বিরুদ্ধে কোনো প্রকার ফৌজদারি মামলা বা কার্যধারা দায়ের করা বা চালু রাখা সম্ভব নয় কার্যভারকালে। আচ্ছা, গ্রেপ্তার কারানিবাসে একটা আছে এবং দায়িত্ব পরবর্তী বিচারের কথাও আছে 4 নম্বরে 51। এই আইনি সুরক্ষা কেবল রাষ্ট্রপতির কার্যভারকালীন প্রযোজ্য, দায়িত্বকাল শেষ হলে বা পদত্যাগের পর ফৌজদারি অপরাধের জন্য আইন অনুযায়ী বিচার করা সম্ভব। হ্যাঁ, দায়িত্ব পালনকালে একরকমের বিষয়, সংবিধানের 51 দায়িত্ব শেষ হইলে অন্য রকমের বিষয়। আমি মনে করি না যে কেউই আইনের ঊর্ধ্বে, অবশ্যই আইনের ঊর্ধ্বে না, অবশ্যই রাষ্ট্রপতি আমাদের মানে প্রজাতন্ত্রের সর্বোৎকৃষ্ট পদ, সর্বোচ্চ সম্মানী পদ, সেই জায়গাটা আমরা রাখতেও চাই। হ্যাঁ, যদি মানে মারাত্মক কোনো ব্যত্যয় না হয়ে থাকে, উনি 6 মাস যে প্রোটেকশন পাবেন সেটাও তিনি পাবেন। তবে এই যে 5 তারিখের পরে বেগম খালেদা জিয়া সম্পর্কে উনি সংসদে যে বক্তব্য দিয়েছেন তার পজিটিভ ধারা, একসময় উনি জয় বাংলা এই সেই বলে বক্তৃতা দিতেন বাদ্যসামদি করে, আবার এটাও হ্যাঁ বাংলাদেশ জিন্দাবাদ বলে উনি বলেছেন। হ্যাঁ, তারপরে জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের ভূমিকা উনি চমৎকারভাবে প্রশংসা করেছেন, উনি তো করেছেন। উনি রাষ্ট্রপতির, যদিও রাষ্ট্রপতির চেয়ারটা একটা মানে কি বলবো ওই শুধুমাত্র ওই ড্রাফট দেখে পড়ার একটা ব্যাপার, তো উনি তো এটা বলেছেন রাষ্ট্রপতি হিসেবে। সব মিলিয়ে দোষে গুণে মানুষ আপনি মানে দেখবেন যে ভালো মন্দ মিলায়ে তার যেই জিনিসটা সেটা হয়তো ইতিহাস একসময় বিচার করবে। আর যারা তার বিচার চাচ্ছে সেটা যদি তদন্তে এরকম প্রশ্ন ফোন আলাপের বিষয়ে এরকম সুনির্দিষ্ট কোনো তথ্য তো সরকারের কাছে নাই। কোনো কোনো সাংবাদিক বলেছেন বা আমরা সামাজিক মাধ্যমটা দেখেছি। তো ওই যে ভাই সালে ভাই যেটা বললেন, কথা বলার জন্য তার লন্ডনে যাওয়া লাগে না, আমি জানি না, সেই বিষয়টা নিশ্চয়ই তদন্ত হবে, রাষ্ট্রের বিভিন্ন সংস্থা আছে। গুরুতর যদি কোনো অপরাধ থেকে থাকে নিশ্চয়ই তার বিচার হতে পারবে বলে আমরা মনে করি, সংবিধানের আলোকেই আমরা মনে করি। জি, আমি এবার একটা আসি সালেহ ভাই আপনার কাছে, যে এখানে রাষ্ট্রপতির বিচার অবিচারের পাশাপাশি এখন নতুন রাষ্ট্রপতি নিয়োগের প্রসঙ্গ আছে। 123-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী 90 দিনের মধ্যে সেখানে নতুন রাষ্ট্রপতি নিয়োগ করতে হয়। বিশ্লেষকদের নানা রকম মতামত রয়েছে, যেটি বাবুল ভাই বললেন যে যখন আপনি ক্ষমতা থাকেন তখন আপনার সততা এবং ক্ষমতা হারালে এরকম একটা প্রসঙ্গ করে তিনি বলবার চেষ্টা করেন। এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একজন অভিজ্ঞতা সম্পন্ন সজ্জন এবং বিশ্বস্ত অবশ্যই হতে হবে। নিশ্চয়ই ইতিপূর্বে আমরা দেখেছি 2-1 রাষ্ট্রপতি অল্প কয়েকদিনের মধ্যে তাদের বিশ্বস্ত হারানোর কারণের জন্য তাদেরকে রাষ্ট্রপতির পদ থেকে চলে যেতে হয়েছে, বা 2-1 রাষ্ট্রপতি সর্বশেষ এসে দলের পক্ষে আনুগত্য থাকলেও তিনি সেভাবে দলকে সেভাবে সহযোগিতা করতে পারেননি। সে অবস্থায় একজন সজ্জন, বিশ্বস্ত এবং একেবারেই নির্মোহ একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি 123-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী 90 দিনের মধ্যে এই রাষ্ট্রপতি নিয়োগের যে বিধান, সে বিষয়ে যদি আপনি প্রাসঙ্গিকভাবে একটু বলেন। আমি মনে করি কি রাষ্ট্রপতি নির্বাচন 90 দিন হয়, এটা একটা তফসিলের একটা নিয়ম কানুন, এর আগেও হয়ে যেতে পারে। আমাদের শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যখন মোহনপত্র দাখিল করছিলেন তার পরের দিনই হয়ে গেছেন, কারণ আর তো কোনো প্রার্থী ছিল না, তখন সংসদ চলছিল, সংসদ থাকতো এবং কথা নাই। সংসদ তো বোর্ডের প্রয়োজন হইলে সংসদ, অধিবেশন লাগে না তো, আর প্রার্থী একাধিক থাকলে আমাদের এখানে ভোট একবারই হয়েছে, যেবার আব্দুর রহমান বিশ্বাস এবং যার বিচারপতি বদরুল হায়দার চৌধুরী 2জন প্রার্থী ছিলেন। তারপরে আমাদের এখানে তখন কেন 2জন প্রার্থী হয়েছিল? আওয়ামী লীগ একটা প্রার্থী দিল। আচ্ছা, তখন বিএনপি সিট কত ছিল? আওয়ামী লীগ সিট কত ছিল? কাছাকাছি ছিল 142, আমি বলি জামাত ইসলামের ছিল 18।
তো জামাত ইসলামের সাথে আওয়ামী লীগের একটা দেন দরবার করেছিল। আচ্ছা, দেন দরবার করে বদরুল হায়দার চৌধুরীকে গোলাম আজমের কাছে পাঠানো হলো, তার পাশ হয়ে সালাম টালাম করে জামাতের সমর্থনটা নেওয়ার জন্য। তারা মনে করে যেহেতু বিএনপি প্রধানমন্ত্রী, তখন জামাত আওয়ামী লীগ একটা প্রেসিডেন্ট হিসেবে তারা দিতে পারে কিনা এই ধরনের একটা প্রচেষ্টা ছিল তখন। এবং বদরুল হায়দার চৌধুরী গোলাম আজমের কাছে গিয়েছিল দিন দরবার করার জন্য। এটা নিয়ে তৎকালীন শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী তিনিও অনেক প্রচেষ্টা করেছিলেন এই জায়গাটায়। তার মানে একটা বিষয়টা কিন্তু বাবুল ভাই হলো রাজনীতির ইতিহাস, উনি যথার্থ বলছেন। তো ওখানে দুটি বিষয় ছিল, একটা হলো জামাতের ভোটটা যদি পাওয়া যায় আর বিএনপি থেকে যদি কিছু ছুটানো যায়, এই দুটো ইস্যু ছিল। তো সেটা জামাত সমর্থন দেয় না, যে কোনো বিবেচনাই হোক। আর জাতীয় পার্টির 35 সিট ছিল, হ্যাঁ 35 সিট ছিল, এবং জামাত, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের ভোট যদি হয় তাহলে কিন্তু বদরুল হায়দার চৌধুরী বেশি, বিএনপির 142 ছিল। তো এইরকম একটা প্রচেষ্টা ছিল আর কি, ছিল। যাক, ওই প্রচেষ্টা, এরকম প্রচেষ্টা ওই বিএনপি যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসে, মনে আছে না, জুলাই মাসে না জুন মাসে সরকার পড়বে, যে আব্দুল জলিল বলছিল, এটা পরবর্তীতে কর্নেল অলি এবং আবু হায়নার জবানবন্দি থেকে পাওয়া যায় যে শেখ হাসিনা কর্নেল অলিকে বলছিলেন আপনি প্রধানমন্ত্রী হয়ে যান, আমরা সমর্থন দেব। এবং ওই প্রক্রিয়া শুরু হয়েছিল। যখন গোয়েন্দা সংস্থারা এটা জেনে ফেলে তখন এটা ব্যস্তে যায়। মূলত এরকম না যে কর্নেল অলি হঠাৎ করে উনি ভালো মানুষ হয়ে গেছিলেন, বিষয়টা তা না। তারপর ট্রাম্প কার্ডের কাহিনী শুনছিলেন, হ্যাঁ, ওই যে ট্রাম্প কার্ড, এটাই তো। কর্নেল অলি ওই ষড়যন্ত্রের মধ্যে ছিলেন, এবং তার ধারাবাহিকতায় কর্নেল অলি পরবর্তীতে আলাদা একটা দল করেন। এগুলো ওই প্রক্রিয়ার মধ্যে ছিলেন। হ্যাঁ, তো যাই হোক, রাষ্ট্রপতির ইস্যুটাতে আমরা আসি। তো রাষ্ট্রপতির নির্বাচন একবারই হয়েছে, এবার হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। এই জন্য যে বিরোধী জোট আর বিএনপি জোটের ভোটের এত তফাৎ যে এটার কল্পনা বিরোধী জোট করবে না। তো সেই ক্ষেত্রে একটা দায়িত্ব সরকারি দলের উপরে পড়ে যে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি করা। রাষ্ট্রপতি একজন সম্মানীয় ব্যক্তি হবেন, বিপদে অভিভাবকের দায়িত্ব পালন করবেন। আমি মনে করি বিএনপি প্রথমে তার দল থেকে অভিজ্ঞ, সজ্জন এবং ত্যাগী এবং সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি বিএনপি পায় কিনা আগে তার দলের মধ্যে খোঁজা উচিত। যদি বিএনপি সেটা না পায় তাহলে দলের বাইরেও সজ্জনকে খোঁজা উচিত। কিন্তু আমি একটা কথা এখানে আপনার মাধ্যমে এখানে বলে ফেলি, বিএনপি কিন্তু অনেকবার ভুল করেছে, অনেকবার। তার সেনাপ্রধান ছিল জেনারেল নাসিম। জেনারেল নাসিম কু করলো 96 সালে। জেনারেল মঈন আরো দুজনকে ডিঙ্গিয়ে সম্ভবত তাকে সেনাপ্রধান করানো হলো। সে 111 ঘটিয়ে খালেদা জিয়ার পরিবারের উপর নির্মম নির্যাতন করলো। তখন কিন্তু রাজনৈতিক কোনো ব্যক্তি ছিলেন না। ইয়াজউদ্দিন সাহেব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, খুবই দুর্বল চিত্তের একজন মানুষ ছিলেন, অসুস্থও ছিলেন। এই ধরনের একজন লোককে বসিয়ে দেওয়া হলো। চিন্তা করা না যে একটা ক্রান্তিকালে রাষ্ট্রপতি কিন্তু অনেক বড় ভূমিকা রাখতে পারে। যেমন আরো কি ভূমিকা রাখতে পারে এগুলো এখনো অস্পষ্টতার মধ্যে আছে। যেমন আমাদের তত্ত্বাবধায়ক সরকার কি হবে, উচ্চ আদালতের একটা আদেশ আছে, আবার সংবিধান সংশোধনের একটা ব্যাপার আছে। এই সব সংবিধান সংশোধন করার পর নির্বাচনকালীন সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব কি হবে, সেনাবাহিনী তখন রাষ্ট্রপতির হাতে থাকে। ফলে রাষ্ট্রপতি কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো সেই জন্য দলীয় এমন একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে বানানো উচিত যিনি সর্বমহলের কাছে আস্থাভাজন। তা আমি মনে করি এই মুহূর্তে দুজন ব্যক্তি আমি দেখি যারা বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘকাল ধরে বিচরণ করেন। এর মধ্যে আপনার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বিএনপির আরেকজন সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এই দুজনই বিএনপির বিবেচনায় যদি তার দল থেকে করে, এই দুজনের মধ্যে থেকেই করার চিন্তা হয়তো করবে। এই জন্য করবে
যে তারা দুইজনই দলের সবচেয়ে সিনিয়র নেতা, পদমর্যাদার দিক দিয়েও তারা অনেক তো এর মধ্যে আমি যেটুকু শুনেছি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন শারীরিকভাবে একটু অসুস্থ, ফলে রাষ্ট্রপতির মতো একটা দায়িত্ব তার পক্ষে পালন করা মানে অসম্ভব হয়ে যাবে। আর আমাদের সংবিধানে শারীরিক অসম্মর্থতা একটা বিষয় বলে আছে, কোনো রাষ্ট্রপতি যদি শারীরিকভাবে অসমর্থ হন তিনি অযোগ্য হবেন। তা আমি শুনেছি তা উনার কিছু কিছু স্মৃতিভ্রষ্টরূপ আছে, উনি অনেক সময় ভালো থাকেন, উনি বাংলাদেশের ইতিহাসের একজন উজ্জ্বল ব্যক্তি, ব্রেন টিউমার ছিল তো, অপারেশন হয়েছে, মাঝে মাঝে উনার ভুলে যাওয়ার ব্যাপার থাকে। তারপরে দ্বিতীয় ব্যক্তি, তারপরে থাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন আমি জানি না তারেক রহমান সাহেব এবার হয়তো ভুল করবেন না, উনি কখনো ভুল করেন না, এর আগে তো কখনো উনি প্রধানমন্ত্রী ছিলেন না। তা আমার ধারণা উনি উপযুক্ত বিবেচনাই করবেন, কারণ আমি সেই দিনের কথা দেখি, বাউল ভাই তো সেই সংগ্রামী, তার মিছিল আমি দেখেছি আন্দোলনের সময়, কৃষকদের নিয়ে 50,000-এর উপরে লোক হবে মিছিল, কত আমি মিছিলটা দেখতেছি আর ভাবতেছি এত লম্বা মিছিল হইতে পারে, তো উনিও ভালো বলতে পারবেন। তা আমি সেই দিনটা দেখেছি যখন কেউ নাই, বিএনপির অফিসের সামনে শত শত পুলিশ, তার মধ্যে মাটিতে বসা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনার সেই দৃশ্যটার কথা মনে আছে? একজন বিপ্লব, একটা কর্মকর্তা, পুলিশের একজন খুব বেয়াদব ওই মির্জা ফখরুলের সঙ্গে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কি ধরনের বেয়াদবি করেছে। তো মির্জা ফখরুল দীর্ঘদিন কারাবরণ করেছেন, বিএনপির দীর্ঘতম কালের মহাসচিব, এবং জিয়া পরিবারেরও অত্যন্ত মানে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুজনেরই তিনি আস্থাভাজন হিসেবে দলের ঐক্য সংহতি বজায় রাখবার জন্য তার ভূমিকা, আসলে এত বড় একটা দল, সরকারের এত প্রচেষ্টা, তাই না, তার মধ্য দিয়ে মানে জিয়া পরিবারের আস্থাকে অটুট রেখে দলটাকে ঐক্য এবং সংহতি বজায় রাখা খুব কঠিন কাজ ছিল কিন্তু 17 বছর। দ্বিতীয়ত হলো, আমি একটু আপনার কাছে আসবো, আমি বাউল ভাইয়ের কাছে। বাউল ভাই তো আসলে যদি রাজনীতি করে সাংবাদিক মহলে তার প্রচুর বন্ধুত্ব রয়েছে। আমার একটা কথা খুব স্পষ্ট মনে পড়ে বাউল ভাই, যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রেস ক্লাবে আটকে রাখা হলো, এবং আহারে কি দুঃখ, সারা রাত সেখানে বসা, এবং সেখানে তিনি পরবর্তীতে হুন্ডাই করে বোধহয় সেখান থেকে কোনোভাবে জীবন নিয়ে। তো এই যে ত্যাগের কথা সেটি বলছিলেন, আমি জাস্ট স্মরণ করালাম এই কারণের জন্য। বাউল ভাই কিন্তু অনেক সাংবাদিকদের সাথে চলাফেরা না শুধু ত্যাগের বিষয়টা, আমি মনে করি তারেক রহমান সাহেব এইবারে আসছেন, এখন পর্যন্ত আমি তার তেমন কোনো ভুল দেখি না। হয়তো আপনারা আমার পর্যবেক্ষণে কিছু ভুল মনে হইতে পারে, এক একজনের দৃষ্টিভঙ্গি এক, উনি এখন পর্যন্ত কোনো ভুল করেন নাই। তো শুধু ত্যাগী নেতা হইলেই যে হইতে হবে এমন কোনো কথা না, তার আস্থাভাজন হইতে হবে। মির্জা ফখরুল আস্থাভাজন নিশ্চয়ই, আবার তিনি সেই রকম পণ্ডিত হইতে হবে, উনি অর্থনীতির শিক্ষক ছিলেন। তারপরে ওই যে আস্থাভাজন শুধু দেশের না, দলেরও আস্থাভাজন হইতে হবে, বিশ্বাসযোগ্য হইতে হবে। তো সেই সব নিরিখে তারেক রহমান সাহেব বিবেচনা হয়তো করবেন। তো উনি কি করবেন বা উনার দল সিদ্ধান্ত নেবে, উনার যদিও স্থায়ী কমিটির মিটিং হবে, কিন্তু মূলত তো তারেক রহমান সাহেব যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত হবে। তা আমরা আশা করি যেন দেশের মানুষ যেটা চায় এবং তার দল যেটা চায় সবকিছুর একটা সমন্বয় করে এমন একজন ব্যক্তি যেন রাষ্ট্রপতির চেয়ারে থাকেন যে তিনি বাংলাদেশের অভিভাবকের দায়িত্বটা পালন করতে পারেন, একটা কান্তি লগ্নে। আমি বিরতির পরে এই আলোচনাটা তুলে রাখলাম। বাউল ভাই, আপনার কাছ থেকেও শুনবো, ছাত্র রাজনীতি, এমপি, ভবিষ্যতে যদি কখনো মন্ত্রিত্ব হন, মন্ত্রী হলে না হলে নাই, আপনার সেটা নিয়ে কোনো দুঃখবোধ নাই, কিন্তু আপনার যে জীবন সংগ্রামের কথা আমরা দেখেছি, সেই সংগ্রামের কিছু একটা অংশ আজকে সালাউদ্দিন ভাই বললেন যে 50,000-এর মতো মানুষ মিছিলের পর মিছিল সেগুলিতে নেতৃত্ব দিয়েছেন। এখন আপনারা বাংলাদেশের আইন প্রণয়ন করবেন, রাষ্ট্রপতি নির্বাচন করবেন, দেশ পরিচালনায় তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। আমি কিন্তু কে রাষ্ট্রপতি হলে ভালো হয়, সজ্জন ব্যক্তি, পরীক্ষিত ব্যক্তি, সে আলোচনাটা তুলে রাখলাম আপনার জন্য। আমি ফিরবো প্রিয় দর্শক, ইস্পানি যাবো শুভরাত্রিতে একটা বিরতি নিতে চাই। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক, অত্যন্ত সুবক্তা
সাবেক ছাত্রনেতা শহীদুল ইসলাম বাবুল এমপি মহোদয় রয়েছেন আমাদের সাথে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক সালাউদ্দিন ভাই রয়েছেন আমাদের সাথে। আমরা একটা ছোট্ট বিরতির পর কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। ইসমাইল মির্জাপুর শুভরাত্রিতে আমরা সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে আমরা আগাম রাষ্ট্রপতির কি হবেন তার জন্য শুভকামনা করছি, এবং সে সাথে রাষ্ট্রপতি হওয়ার বিষয় নিয়ে আমাদের সাংবাদিক বন্ধু জনাব সালেউদ্দিন তিনি নানা রকম বিশ্লেষণ দিলেন, এবং একজন সজ্জন ব্যক্তি, পরীক্ষিত ব্যক্তি, দলের এবং দেশের জন্য যিনি সবচাইতে গুরুত্বপূর্ণ সময়ে দুঃসময় একটা দায়িত্বভার কাঁধে নিয়ে দেশের সে ক্রান্তির লগ্নে তিনি দেশকে পরিচালনা করতে হবে। সেরমটা রাষ্ট্রপতির প্রত্যাশা কিন্তু দেশের মানুষ করে, রাজনীতিবিদরা করে, আমরা যারা এই ছোটোখাটো টেলিভিশন উপস্থাপনা করে আমরা কোথাও সেরকম একটা অবস্থা চাই। বলবো রাজনীতির সাথে আছেন, ভাবনাটা কীরকম হতে পারে? কোনো আপনারাও নিশ্চয়ই চান যে এমন একজন ব্যক্তি হোক, বিএনপি যেহেতু এখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, বিরোধী দলে যারা রয়েছেন তাদের সেই সুযোগটি আর নেই যেটি আওয়ামী লীগের বিএনপির ওই আমলে তারা ভোটাভুটির কথা বলেছেন। তো সে অবস্থায় কেমন রাষ্ট্রপতি আমরা চাই? বিএনপি অনেকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল। বিএনপির এই নানান ধরনের ছন্দপতন, 111 বা তার আগে 82 সালের এরশাদের ক্ষমতা দখল, 96-এর ধরেন জেনারেল নাসিমের কুয়ের কথা বললেন উনি, সেটাও দেখেছি। এবং তৎকালীন সময়ে আমাদের আব্দুর রহমান বিশ্বাস বয়োবৃদ্ধ রাষ্ট্রপতি, তার দৃঢ় অমনমনীয় যে ভূমিকা, জীবন বাজি রেখে তিনি যেটা বলেছিলেন, ভূমিকা রেখেছিলেন, সেটাও কিন্তু দেশকে একটা গুরুত্বপূর্ণ সংকটের হাত থেকে রক্ষা করেছিল। আব্দুর রহমান বিশ্বাস একজন বিশ্বস্ত এবং একজন সাহসী মানুষ ছিলেন। অনেকে তার নানান ধরনের বিতর্ক করতে পারে, সেজন্য রাষ্ট্রপতি পদটা কিন্তু সংকটের সময় খুব গুরুত্বপূর্ণ। এইবার আরও গুরুত্বপূর্ণ এই কারণে কিছুটা যে এবার আমরা জুলাই সনদের যে বিষয়টা, সেখানে কিন্তু প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে এক ক্ষমতার কিছুটা ভারসাম্যের ব্যাপারও বলা হয়েছে আর কি। তো সেই জায়গার থেকেও আমরা মনে করি যে রাষ্ট্রপতি শুধুমাত্র চেয়ার বা সাক্ষী গোপাল হয়ে থাকবেন আগামী দিনে, সেরকম বিষয় না। তো সেই প্রেক্ষাপটে এবারকার এই রাষ্ট্রপতি নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। সালেহ ভাইয়ের সাথে আমি সম্পূর্ণই একমত পোষণ করি, এবং আমি একটা জিনিস চাই যে একজন রাজনৈতিক নেতৃত্ব এখানে আসুক। এটা আসলে ইয়াজউদ্দিন স্যারের মতো লোক আসলে যেমন একটা কি প্রবলেম, সেটাও আমরা দেখেছি। আবার একজন রাজনৈতিক লোক আব্দুর রহমান বিশ্বাসের মতো মানুষ, তার ভূমিকাটা কী হয় সেটাও আমরা দেখেছি। সেই জন্যে আমি মনে করি যে একজন রাজনীতি পরীক্ষা মানুষ, যার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দীর্ঘ রাজনীতি হয় কি আসলে নেতা এবং নেতৃত্ব এটা তো কেউ কাউকে দিয়ে দিতে পারে না, এটা কিন্তু অ্যাচিভ করা লাগে, এর জন্য একটা জীবন লাগে, একটা মানুষের একটা গোটা জীবন লাগে একটা নেতৃত্ব অর্জন করতে। এর মধ্যে অনেক ত্যাগ, শ্রম, ঘাম, সাধনা, অনেক কিছু থাকে। এটা মিলিয়েই একজন মানুষ। নেতা আমদানি করা যায় না, কিন্তু নেতৃত্ব আমদানি করা যায় না। যদি কেউ বলে এটা ভুল, আপনি ধরেন কাউকে এমপি বানাই দিতে পারবেন, কারো ভালো একটা পদে বসাই দিতে পারবেন, কারো মন্ত্রীও বানাই দিতে পারবেন, বাট নেতা কেউ কাউকে বানাই দিতে পারে না। এটা টোটালটা অর্জন করা লাগে, এর জন্য একটা জীবন লাগে। তা আমি মনে করি এই এক জীবনে একটা মানুষের অনেক অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে তিনি এই পদটার মর্যাদা রক্ষা করতে পারেন বা পারবেন, এরকম একজন মানুষকেই নিশ্চয়ই আমার পার্টি বিবেচনা করবে। সালেহ ভাইয়ের সাথে আমি টোটালি একমত পোষণ করি। আমার যিনি প্রধানমন্ত্রী, তিনি অত্যন্ত সুদক্ষভাবে, আমি অভিভূত হয়ে যাই সত্যিকার অর্থেই, যে তিনি মানে যেইভাবে তার মানে জীবনবোধ বা চলন বলন এজ এ প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যেকটা পদক্ষেপে, এটা সত্যি আমাকে বিস্মিত করে এবং আমি গর্ববোধ করি আমার প্রধানমন্ত্রীকে নিয়ে। এবং তিনি এই সময় এসে, আপনি ক্যাবিনেটের বিষয় আপনি দেখেছেন বিগত সময়ে, হয়তো হতে পারে এটা নিয়েও কথা হতে পারে, কিন্তু নবীন প্রবীণ সব মিলিয়ে একটা তার মতো করে উনি দিয়েছেন। তার এই প্রেসিডেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানেও তিনি নিশ্চয়ই তার বিবেচনা বোধ বা দলের নেতাকর্মীদের সেন্টিমেন্ট সব মিলে এগুলো কিন্তু দেখবেন। ভাই যেটা বলছিলেন যে হ্যাঁ, বিএনপিতে অনেক সিনিয়র পোরখাওয়া নেতা আছে, বেশ কয়েকজন আছেন পোরখাওয়া নেতা। আমি মনে করি এর মধ্য থেকেই মাননীয় প্রধানমন্ত্রী বা বিএনপি স্ট্যান্ডিং কমিটি বা আমাদের সংসদীয় কমিটি নিশ্চয়ই, আর তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী সাহেব উনি সবসময় যে একেবারে নিজের মতো করে সিদ্ধান্ত নেন তা না, আমি কিন্তু দেখেছি উনি আলোচনা করেন এবং কালেকটিভ যে একটা আলোচনা বা লিডারশিপ, এর মধ্য থেকে কিন্তু সিদ্ধান্তগুলো বের হয়ে আসে। আমি ছোটো ছোটো মিটিংয়ে উনি দেখেছি যে কার কী মত, আপনাদের মত, আপনারা বলেন এটা এইসব মিলিয়ে একটা নির্যাস নিয়ে উনি সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। তো আমি মনে করি এবারের ক্ষেত্রেও উনি সেই বিষয়টাই করবেন।
এমনি কি মনে করেন দলের মধ্য থেকে কোনো গুঞ্জন আছে কিনা, যেহেতু দলের ভিতরে আপনি না, আছেন? গুঞ্জন যেমন আছে, ওই যে ভাই যেটা বললেন যে দলের নেতৃত্বের মধ্য থেকে হলে, ধরেন ওই যে মঈন খান সাহেব আছেন, তিনি একজন ভালো একাডেমিশিয়ান, ওনার ব্যক্তিগত জীবন বা রাজনৈতিক জীবন বা একাডেমিক জীবন মিলিয়ে কোনো কলঙ্ক নাই, কেরিয়ার নাই। মোশাররফ সাহেব দলের দীর্ঘদিনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, দীর্ঘদিনের আমাদের দলের পরীক্ষিত নেতৃত্ব, জিয়া পরিবারের বিশ্বস্ত, আর মহাসচিব স্যার তো আসেনই, লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়েছেন বারবার। উনি একজন মজলুম মানুষ সত্যিকার অর্থেই, এবং দুর্দিনে জিয়া পরিবারের ছায়া হিসেবে তিনি কাজ করেছেন। তার উপর অনেক জুলুম হয়েছে এই বয়সে। অনেক সময় আমরা আবেগ, মির্জা ফখরুল মির্জা ইসলাম ফখরুল ইসলাম আলমগীর, আমি প্রেস ক্লাবে যে ঘটনা বললেন, নোয়াখালীতে তার উপরে তাকে রক্তাক্ত করা হইলো এই বয়সে, তারপরে পার্টি বিশেষ সামনে, এই অসংখ্য ঘটনা। সবচেয়ে বড় কথা যে ওই যে বললাম যে বেগম খালেদা জিয়া জেলখানায় ছিলেন, তারেক রহমানের সাথে উনি আলোচনা করে দলের ঐক্য সংহতি রক্ষা করেছেন শত জুলুম নির্যাতনের মধ্য দিয়েও। তার এই আত্মত্যাগ সত্যি রেসপেক্টেবল। আমি বিশ্বাস করি যে আমার পার্টি, আমাকে এখানে এভাবে বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, দলের ইন্টারনাল ইস্যু তো নিশ্চয়ই সেটাও পার্টির চেয়ারম্যান বা প্রধানমন্ত্রী নিশ্চয়ই বিবেচনা করবেন বা আমাদের পার্টি বিবেচনা করবে। আর এর বাইরেও ভিন্ন আমরা বাহ্যত একটা বিষয় দেখি, হয়তো খোলা চোখে একরকম দেখে থাকি, কিন্তু এর বাইরেও ভিন্ন চিন্তা, প্রেক্ষাপট, আরও উন্নততর চিন্তা যদি থেকে থাকে। কারণ একটা রাষ্ট্র, একটা দেশ, একটা সমাজ নানান ধরনের প্রেক্ষাপট, বাস্তবতা বিবেচনায় রাখতে হয়, কিন্তু জাতীয়, আন্তর্জাতিক, গ্লোবাল অনেকগুলো ইস্যু আছে। এগুলো মিলিয়ে যদি ভিন্ন কোনো চিন্তা হয় সেটাও হতে পারে। জি সালাম ভাই, এই বিষয়টা শেষ করতে চাই, কিছু বলবার আছে না, আমি একটা কথা বলে নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিন আমাকে বললেন, সালে শেখ হাসিনা তো আমাদেরকে বুড়া বানিয়ে দিয়ে চলে গেল, আমরা ওনার মানে জীবন থেকে অনেকটা বছর হারিয়ে গেছে, জেলে, আন্দোলন সংগ্রামে। উনি যখন ঢাকা প্রথম আসলো এই মহাসচিবে, উনি তো কৃষিমন্ত্রী ছিলেন, ঢাকাও থাকতেন, এলাকায়ও প্রতিমন্ত্রী ছিলেন, এলাকায়ও থাকতেন, এবং উনি তো যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 60-এর দশকে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, সংবেদনশীল মানুষও কিন্তু ওনাকে আমি সেই ওনার যৌবন কালনা বললো, ওটাকে তো বৃদ্ধ কখনো মনে হয় না, সেটা দেখেছি, ওনার উপরে জুলুমটা দেখেছি। সেই জন্য আমিও দেখি একটা লোক কি করে বৃদ্ধ হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে। তো আশা করি দল একটা সঠিক চিন্তা করে, দেশ ও জাতির চিন্তা করে একজনকে নির্বাচন করবে। নিশ্চয়ই আমরা সে প্রত্যাশাই করি, এবং দেশ ও জাতি অপেক্ষায় আছেন। মাত্র 5 মাস হয়েছে। আমরা বারবার বলবার চেষ্টা করি, লন্ডভন্ড অর্থনৈতিক, রাজনৈতিক যে বিশৃঙ্খলা, আর্থিক খাতে যে লুটপাট, সব কিছু মিলিয়ে একটা ভঙ্গুর অবস্থার মধ্যে দেশটাকে ফেলে গিয়েছে, এবং সেই পতিত যে স্বৈরাচার বলি, ফ্যাসিস্ট বলি, সব কিছু মিলিয়ে কিন্তু দেশের যে অবস্থা, সেই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী মহান রাব্বুল আলামিন রাখে আল্লাহ মারেকে, যিনি 17 বছর দেশেই থাকতে পারেন, যে তার বিরুদ্ধে নানা রকম অন্যায় অত্যাচার, নিশ্চয়ই মনে আছে আপনাদের, একজন বিচারক রায় দিয়েছিল, সঠিক রায় দিয়েছিল, সে রায় দেওয়ার পর শেখ হাসিনা তাকে দেশেই থাকতে দেয়নি। এবং সব কিছু মিলিয়েই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের সেবা করবার সুযোগ পেয়েছে জনাব তারেক রহমান। আমরা এমন একজন রাষ্ট্রপতিকে চাই যিনি এই দেশের মানুষের সেবা করবার জন্য প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনের সমন্বয় করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। প্রিয় দর্শক, আমরা ইস্পানী মির্জা বশির রাতে একটা ছোট্ট বিরতি নিতে চাই, এবং বিরতির পর আমরা যে আলোচনাটা তুলে রাখতে চাই, রক্তাক্ত জুলাই নিয়ে আমরা কথা বলবো। আমরা যে জুলাইয়ের আজ 26 তারিখ, শুক্রবার ছিল সেদিন, যদিও আজকে শনিবার, আমরা এই 26 তারিখে কী কী ঘটেছিল রক্তাক্ত জুলাই নিয়ে কথা বলবো, এবং সেই জুলাইয়ের যে হত্যাকারীদের বিচার কীভাবে আরও বেশি দ্রুত করা যায়, সঠিকভাবে করা যায়, স্বচ্ছভাবে করা যায়, সেই বিষয়ে আমরা কথা বলবো। ইস্পানী মির্জা বশির রাত্রিতে আমরা একটা শেষ বিরতি নিচ্ছি। প্রদর্শক, ইস্পানী মির্জা বশির রাত্রিতে ফিরে এসেছি। আমরা রাষ্ট্রপতির নিয়োগ, একজন যোগ্য সজ্জন পরীক্ষিত রাষ্ট্রপতির অপেক্ষায় দেশ আছে, সেটা নিয়ে কথা বলছিলাম। আলোচক হিসেবে আমাদের সাথে রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মাননীয় এমপি শহীদুল ইসলাম বাবুল মহোদয় রয়েছেন আমাদের সাথে রয়েছেন সিনিয়র দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক, রাজনৈতিক বিশ্লেষক এবং সিনিয়র সাংবাদিক সালাউদ্দিন রয়েছেন আমাদের সাথে। আমি রক্তাক্ত জুলাই নিয়ে একটু কথা বলতে চাই, এবং আজকে 26 তারিখ,
সেই জুলাই 26 তারিখ ছিল শুক্রবার, আজকে শনিবার পড়েছে এবং এদিন একটা ছুটির দিন ছিল, নীরবতা ছিল এবং সেই নীরবতার মধ্যেই গণস্বাস্থ্য নগর স্বাস্থ্য কেন্দ্র থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 সম্মানককে সেখানে তুলে নেওয়া হয়। 5 শতাধিক মামলায় গ্রেপ্তার করা হয় 6,000 মানুষকে। চতুর্দিকে শুনশান নীরবতার মধ্যে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করবার জন্য আমার মনে আছে আমরা টেলিভিশন থেকে অনুষ্ঠান করে ফিরতাম, তখন কাঁটাতার দিয়ে বিভিন্ন জায়গার মধ্যে ব্রিকেড তৈরি করে রাখা হলো এবং গাড়ি চলাচল থেকে আরম্ভ করে সব কিছু তারা সীমাবদ্ধ অবস্থায় শুরু হয়েছিল। কারফিউর মতো অবস্থা সেদিন না হলেও প্রায় সেমি কারফিউর মতো অবস্থা ছিল। সে রক্তাক্ত জুলাই নিয়ে বাবুল ভাই আপনার বিশ্লেষণ কি? জুলাই, হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। এই দিনটা খুব নাহিদ ইসলাম বা বাকের মজুমদার, আসিফ, তাদেরকে অ্যারেস্ট করেছিল এবং এই দিনে বেশ কয়েক হাজার মানুষকে অ্যারেস্ট করা হলো। আসলে জুলাই তো আসলে বিস্ময়কর একটা উত্থান আমাদের এই জাতির। যা কিছু শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধে শুরু করে তার মধ্যে জুলাই খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা জগদ্দল পাথর, একটা ফ্যাসিস্ট শক্তিকে আমরা মূলোৎপাটন, অনেকেই বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে নিয়তি হিসেবেই কিন্তু মেনে নিয়েছিল। অনেকেই আমাদের সাথে অনেকে ঠাট্টা মশকরা করতো, হ্যাঁ সে খামখেয়ালি হুদাই, হ্যাঁ আমাকে পুলিশে গ্রেপ্তার করে নিয়ে, হ্যাঁ মানে রিমান্ডের সময় এমন সব কথা বলতো, বুঝছেন, যে খামখেয়ালি আপনারা কি সব চোরবাটপার, কি রাজনীতি করেন, কোনোদিন ক্ষমতা আপনার নেতৃত্ব জেল থেকে ডেড বডি বের হবে, তারেক রহমান তো কোনোদিন আসতে পারবে না এই দেশে, আমরা আসতে দিব না, এই ধরনের কথা বলতো। আপনারা লাইফ আপনাদের 1000 বছর জেল হবে, আপনারা বাদ দেন এইগুলো, এইসবও কিন্তু বলেছে। মানে আমাদেরকে অনেকেই মানে ঠাট্টা বিদ্রুপ, শুধু এই এরা না, ধরেন আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নানান ধরনের এরকম সব মানে ব্যাপার আছে, ট্র্যাজিক ব্যাপার আছে যে রক্তক্ষরণ হবার মতো, মানে অবহেলা, অবমাননা বা কি বলবেন এটা উপেক্ষা, এরকম অনেক ব্যাপার আছে। অনেকে তো আমাদের সাথে ছবি টবিও ভয়ে তুলে নাই, সত্যি কথা। ওই সময় পারিবারিক অনুষ্ঠানে অনেক সময় দাওয়াতও আমরা পাইতাম না, যারা খুব আপন মানুষ, যেখানে পাবার কথা, হ্যাঁ এরকম অনেক ব্যাপার আছে। তো সেই বাস্তবতার মধ্যে জুলাই এই জাতিকে আবার নতুন করে স্বপ্ন দেখাবার স্বপ্ন আমাকে তো অন্তত দেখিয়েছে। কারণ আমি তো বললাম যে আমার 2 মামলায় সাজা হয়েছিল 6 বছর। হ্যাঁ এরকম যদি 128 মামলা হওয়া শুরু হইতো তাহলে আমার মোটামুটি 500 বছরের জেল হয়ে যাইতো। আমি তো একটা নতুন জীবন ফিরে পেয়েছি সত্যিকার অর্থেই। সেই জন্য জুলাইয়ের প্রতি আমার কৃতজ্ঞতা সীমাহীন। আমি আমার আল্লাহ, আমার রবের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাদের জাতীয় জীবনে একটা জুলাই এসেছিল। হ্যাঁ, তো এই জুলাইয়ের যারা আত্মদান করেছে প্রত্যেকের প্রতি আমার রেসপেক্ট, ভালোবাসা, শুভকামনা সারা জীবন থাকবে। মুক্তিযুদ্ধ যেমন আমার অন্তরে থাকবে, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমি জুলাইকে কে কীভাবে বললো আমি জানি না, কিন্তু জুলাইকে আমি ধারণ করব। এটা হলো একটা দিক। আবার আরেকটা দিক হলো দেখেন, মুক্তিযুদ্ধের নামে আওয়ামী লীগ দেশটাকে কিভাবে বিভক্ত করে, ত্যক্ত বিরক্ত করে, যা কিছু অন্যায় অপকর্ম, লুণ্ঠন, নিপীড়ন, খুন সব কিছু মুক্তিযুদ্ধকে দিয়ে মানে জাস্টিফাই করবার চেষ্টা করেছে। সামনে আপনি যাই বলবেন, সমালোচনা করবেন, আপনি মুক্তিযুদ্ধ বিরোধী। এমন একটা ওই যে সালাউদ্দিন কাদেরের কথার মতো যে একটা আজব মেশিন আওয়ামী লীগ, এক পাশ দিয়ে রাজাকার ঢুকাই দিলে অন্য পাশ দিয়ে মুক্তিযুদ্ধ বের হয়, আর মুক্তিযুদ্ধ ঢুকাই দিলে রাজাকার বের হয়। হ্যাঁ এরকম। ইভেন কাদের সিদ্দিকেরও কিন্তু তারা রাজাকার বলেছে, জিয়াউর রহমান কিন্তু বলেছেই যে মুক্তিযুদ্ধের চর, রাজা, পাকিস্তানের এজেন্ট, এইসব বলেছে টলেছে। আর জুলাইয়ের পরে যেটা হলো, জুলাইয়ের পরে মানুষের বিপুল একটা আকাঙ্ক্ষা ছিল। মুক্তিযুদ্ধ যেমন পণ্য হয়েছে, বাণিজ্য করা হয়েছে, কিন্তু মানুষ মনে করেছে এইবার বুঝে আমরা মুক্তি পেলাম। কিন্তু জুলাইয়ের পরে জুলাইয়ের যারা পোস্টার বয় এবং তাদেরকে যারা পরিচালনা করেছেন, অনেকের রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না, অনেকে খুব বরেণ্য মানুষ বা তারকা মানুষ, কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতাটা আসলে এই জায়গায় খুবই প্রয়োজন। এই যে যে জুলাইয়ের যারা মানে তারকা ছাত্রনেতা ছিল, তাদেরকে যেভাবে ক্ষমতায়িত করা হয়েছিল বা জুলাইকে সামনে রেখে তাদেরকে যেভাবে ব্যবহার করা হয়েছে, অনেক ক্ষেত্রে এটা আবার মানুষ আহত হয়েছে, সত্যিকার অর্থেই আহত হয়েছে। এবং জুলাইও আমাদের খাটো হয়েছে, যে যেভাবেই বলুক। এবং জুলাই যে খাটো হয়েছে, এই খাটো হওয়ার জন্যে জুলাইয়ের যারা অগ্রসৈনিক তাদের দায়িত্ব ভূমিকা আছে। আমরা কখনোই চাইনি মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ যেমন তেনা তেনা করে ফেলছে, তিতা করে ফেলছে, জুলাইকে কেউ কোনোদিন তিতা করে ফেলুক এরকম, কিন্তু এটা হয়েছে, এটাও সত্য। এটা খুবই দুর্ভাগ্যজনক। না হলে এই জুলাইয়ের 2 বছরের মাথায় এসে বাংলাদেশের একটা মানুষও বলার সাহস রাখে বা বলতে পারে যে জুলাই দিস অ্যান্ড দিস, জুলাইয়ের সাথে অশালীন, অসভ্য শক্তি, অসভ্য শব্দ, নোংরা শব্দ জুড়ে দিতে পারে, এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং যারা জুড়ে দিয়েছে তাদেরকে এই মাটিতে থাকবার মানে বলার সাহস থাকবার কথা না। জি, বাউল ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে যে মুক্তিযুদ্ধের যে কেনাবেচা এবং মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তি নামে বাংলাদেশ থেকে বিভাজন যেটা করা হয়েছিল সেটা আমি শাসন আমলে খুব বড়ভাবে করা হয়েছে।
সঙ্গে থাকলে সঙ্গী, সঙ্গে না থাকলে জঙ্গি। জাহাজবাড়িতে হত্যাকাণ্ডের কথা দেখবেন। এবং একই সাথে যে দেশটাকে যে একেবারে উলটপালট করে দিয়েছে, কাউকে জঙ্গি বানিয়ে দিয়েছে, কাউকে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি বানিয়ে দিয়েছে, কাউকে পাকিস্তানের চর বানিয়ে দিয়েছে, কাউকে মোসাদের চর বানিয়ে দিয়েছে, নানা রকমভাবে এই প্রোপাগান্ডা করবার চেষ্টা করেছে। আপনার নিশ্চয়ই বড় মনে আছে কি না, বাউল ভাইয়ের মনে থাকবার কথা এবং মনে আছে, আমি একটু প্রশ্নটা বড় করে ফেলছি, যে এখন যে আমাদের গ্রাফিতি আঁকা হয়, আমরা রাস্তার দেওয়ালে 2017 সালের লেখা দেখেছি যে সুবোধ তুই পালিয়ে যা, সময় এখন খারাপ, মনে আছে কিনা, সুবোধ এখন জেলে, সেই ধরনের এঁকে রাখা হয়েছিল। কারণ তখন মুখের ভাষা, কথা বলবার কোনো জায়গা ছিল না, আপনি টেলিভিশনে কথা বলতে পারতেন না, পত্রপত্রিকা লিখতে পারতেন না, রাতের আধারে চিকা মারার মতো সেখানে লিখে যেত, গ্রাফিতির মতো করে যেত, সুবোধ তুই পালিয়ে যা, সময় এখন তোর খারাপ, সুবোধ এখন জেলে। আমি এখন মনে করি বাংলাদেশে সুবোধ তুমি ফিরে আসো, বাংলাদেশ মুক্ত হয়েছে। এই স্বাধীনতার পক্ষ বিপক্ষ জুলাই এবং মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, মুক্তির আন্দোলন কি আমাদের শেষ হয়েছে? শুনেন, আমি এর আগে জুলাই নিয়ে একটা বলিনি। আমাদের মাহফুজ জুলাইয়ের অন্যতম একজন নেতৃত্ব, সে একটা কথা বলেছে যে জুলাই হলো আমার মায়ের তাজ্জুদের নামাজ, বাবার অশ্রু, ভাইয়ের সাহস। আর সে যে লাইনটা বলে নেই সেটা আমি বলি। সে লাইনটা হলো এই প্রজন্মের উৎসর্গ করা একটা আন্দোলনের নাম, জীবন উৎসর্গ করা আন্দোলনের নাম। দেখেন, মুক্তিযুদ্ধের পর এত বড় একটা আন্দোলন সংগ্রাম বাংলাদেশে কখনো কেউ দেখে নাই। পৃথিবীতেও এই ধরনের একটা প্রায় 2000-এর মতো মানুষের আত্মদান। মুক্তিযুদ্ধটা অস্ত্র দিয়ে হয়েছিল, আর এখানে বুক দিয়ে হয়েছে, বুক দিয়ে, খালি বুকটা দিয়ে। কি বুক দিয়ে বলে নাই? বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। এই যে গুলি, এটাই জুলাই। শেখ হাসিনা সত্য গুলি করছে। তো একটা কথা বলে যে এক মা বলতেছে যে যদি শেখ হাসিনা না যাইতো তো শত বাবা মা ওই যে ইয়াকুব আলাইহিস সালামের মতো কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাইত। শেখ হাসিনা যে নাই, এই জন্য এটা একটা লড়াই। এটা কি ধরনের লড়াই? এটা একটা মহাকাব্য। এগুলা এক কথায় বলা যাবে না। তা আপনি যেটা বললেন, আমি এই জায়গায় যাই। বিএনপির একটা জাতীয় কর্তব্য, দায়িত্ব আছে, এবং ওখানে একটা দর্শন আছে। দর্শনটা কি জানেন? জুলাইয়ের চেতনা, জুলাই যতদিন গৌরবের মধ্যে থাকবে, ততদিন কিন্তু উজ্জ্বলের মধ্যে থাকবে, ততদিনকে আওয়ামী লীগের রাজনীতি এদেশে থাকবে না। খেয়াল করেন, জুলাই উজ্জ্বল থাকা, জুলাই গৌরবের মধ্যে থাকা, জুলাইয়ের চেতনাটাকে বিকাশ করার মধ্য দিয়া আওয়ামী রাজনীতি কিন্তু এখানে কবর হয়। যেমন যতদিন মুক্তিযুদ্ধ থাকবে উজ্জ্বল চেতনাময়, ততদিন কিন্তু এখানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। বিএনপির কাছে দুইটা অস্ত্র আছে। এরকম অস্ত্র পৃথিবীর তেমন একটা থাকে না। এর চেয়ে বড় অস্ত্র আর নাই। একটা হলো জুলাইকে মহান রাখার মধ্য দিয়া আওয়ামী রাজনীতির পতন ঘটানো, আর একটা হলো মুক্তিযুদ্ধকে মহান রেখে যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে দমিয়ে রাখা। ফলে বিএনপির রাজনীতিটা এই দুইটা ভিত্তির উপরে হবে। আর মহান কিভাবে হবে? মহান হবে ওই যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়া। তারেক রহমান সাহেব অনেক কিছুই গতানুগতিকের বাইরে যাচ্ছেন, করছেন। হ্যাঁ, যেমন উনার নিরাপত্তা নিয়ে উনি এটাকে সংকুচিত করে নিয়ে আসছেন। আপনি একটা নিউজও দেখবেন, আপনার হাতে সময় নাই, আমি দেখলাম আপনার তালিকার মধ্যে ছিল মন্ত্রীদের প্রটোকল ক্লোজ করা, আমি দেখলাম তালিকার মধ্যে ছিল। আপনি তো বলতার সুযোগ পাবেন না। আপনি শেষ করবেন কখন? কারণ বাবুল ভাইকে আমি দেই, আর 2 মিনিট আছে। আমি
এই যে উনি ওনার পুলিশের নিরাপত্তা সমস্ত মন্ত্রীদেরকে প্রায় 6 জনকে রাখলেন, আমি মনে করি 6 জনেরও থাকা উচিত না। কেন জানেন? নিরাপত্তা আবার সকলেরই থাকা উচিত। নিরাপত্তা ভিআইপি দেখা হয় না, নিরাপত্তা হয় তার থ্রেট কেমন। প্রধানমন্ত্রী সারা জীবনই থ্রেটে থাকেন, তাও তিনি তার সমস্ত নিরাপত্তা প্রায় কমিয়ে ফেলছেন, তার গাড়ি ভোর থেকে পুলিশটা সরাই দিচ্ছেন, শুধু ওনার সঙ্গে একটা মোটর বাইকের দল যায় পুলিশের, উনি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকেন। সারা পৃথিবীতে প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেওয়া হয়, অন্য মন্ত্রীরা তেমন কোনো নিরাপত্তা দাবিদার না। আমি মনে করি সবাই তুলে নেওয়া উচিত, আবার সবারই দেওয়া উচিত যাদের নিরাপত্তা হুমকির মুখে থাকবে। নিরাপত্তা ভিআইপি দেখে হয় না এটা। আর আমি শেষ কথাটা এইভাবে বলি, বাউল ভাই বলবেন, সেটা হলো আমরা গতানুগতিক শাসনটা যেন না দেখি। আমাদের অনেকগুলো জাতীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। বিএনপি বলছে এইসব জাতীয় প্রতিষ্ঠান একটা সমর্যাদায় নিরপেক্ষ একটা জাতীয় প্রতিষ্ঠান, দলীয় মুক্ত একটা জাতীয় প্রতিষ্ঠান করবে। তা আমরা দেখতে চাই আমাদের নির্বাচন কমিশন, আমাদের দুদক, আমাদের পাবলিক সার্ভিস কমিশন, এরকম যেসব জাতীয় প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানে দলীয় ব্যক্তি যে নিয়োগ পাবে না তা না, দলীয় ব্যক্তি যদি যোগ্য হয়, আস্থাভাজন হয়, বিতর্কের ঊর্ধ্বে হয়, তারাও নিয়োগ পাবে। আমরা দেখতে চাই সব জাতীয় প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে দাঁড়িয়ে আছে। জি, মাহবুব ভাই শেষ করবেন। আমরা প্রত্যাশা রাখতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের যে প্রোটোকল সেটি ছোট করে ফেলেছেন এবং আমরা আশাবাদী। আমরা না দেশের দেখেন, আমি আর সময় নাই, বাংলাদেশকে কত ধরনের খাটো করা হয়েছে। বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি বলা হয়েছে, জনসংখ্যা 20-22 কোটির বেশি। বলা হচ্ছে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ খাদ্য আমাদের আমদানি করতে, বলা হয় বাংলাদেশে বাল্য বিবাহ নাই, কিন্তু বাংলাদেশে বাল্য বিবাহ আছে। সব কিছু মিলিয়ে বিবিএসের যত ডাটা সব কিন্তু মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশকে ভরে রাখা হতো। সে অবস্থায় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যারা প্রত্যেকেরই কিন্তু তথ্য পাওয়ার অধিকার রয়েছে, প্রত্যেকের কিন্তু ন্যায্যতা রয়েছে। সেই ন্যায্যতার বিচারে আপনি সরকারি দলের এমপি হিসাবে শেষ মুহূর্তে শেষ মুহূর্তে কি ধরেন, আমাদের তো অনেক কিছু নাই, আবার অনেক কিছু আছে যেটা পৃথিবীর অনেক দেশের নাই, উন্নত দেশের। যেমন আমাদের তারুণ্যের যে একটা বিশাল শক্তি, আপনারা দেখছেন দেশে বিদেশে তারা কিভাবে হাড় ভাঙা পরিশ্রম করে দেশের জন্য পাঠাচ্ছে। আমাদের কাজ হলো কি, আমাদের একটা সুশাসন তৈরি, আমাদের যে বিশাল তারুণ্যের শক্তি আছে এদেরকে একটা সুশিক্ষায়, একটা উৎপাদনমুখী শিক্ষায়, একটা কর্মমুখী শিক্ষায় আপনি তৈরি করে দেবেন। এর জন্য একটা সুশাসন দরকার, তাই না? আপনি দেখেন আমাদেরও মানে কাছের দেশ, মানে এশিয়ার দেশ ভিয়েতনাম, মালয়েশিয়া আমাদের সময় বা তারপরে স্বাধীন হলো, কিন্তু তাদের দেখেন তাদের গার্মেন্ট সেক্টর, তাদের বিজ্ঞান, তাদের রপ্তানি, তাদের প্রযুক্তি কোথায় চলে গেল? শুধুমাত্র নেতৃত্ব। আমাদের এখানে ধরেন এই নেতৃত্বের কারণে কিন্তু এটা হলো না। মাঝখানে 17 বছর শেখ হাসিনা নিয়ে নিল। তা আমি বিশ্বাস করি তারেক রহমান ধরেন ক্ষমতায় আসবার আগেও আমাদেরকে বলেছেন প্রধানমন্ত্রী, যে দেখেন দিন যত ঘনায় আসতেছে আমার বুকের মধ্যে ধুক ধুক করে। জাস্ট উনি এই ল্যাঙ্গুয়েজটা বলেছেন একটা প্রসঙ্গে, যে এই যে হিউজ চ্যালেঞ্জেস, ধরেন এই যে অর্থনীতি, ব্যাংকিং বা মানুষের বিপুল প্রত্যাশা এই সরকারের কাছে 24-এর পরে, যে আমাদের একটা অর্থনৈতিক মুক্তি হবে, আমাদের একটা ন্যায্যতা পাবো, একটা বৈষম্যহীন সমাজ পাবো, এই যে যে চ্যালেঞ্জ, এই সমস্ত চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর স্কন্ধে আছে। এবং আমি দেখছি উনি প্রতিনিয়ত উনি যেভাবে কাজ করছেন ওনার বাবার মতো, হ্যাঁ, নিশানা ঠিক করে, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ শতভাগ যদি নাও পায়, একটা বিপুল পরিবর্তন আমরা দেখতে পারবো 5 বছরের সময়ের মধ্যে ইনশাল্লাহ। জি, নিশ্চয় আমরা সেটা প্রত্যাশা করি। সুশাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা, সে ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হোক। এই রাষ্ট্রের নেতৃত্বের যোগ্য নেতৃত্ব থেকে আমরা মনে করি বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের যে পর্বত পরিমাণ যে আশা আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার যতখানি সম্ভব এই সরকার ধীরে ধীরে সেগুলি পূরণ করবেন, সেটা আশা করি। আমি অনেকগুলি প্রশ্ন আমার ছিল কিন্তু করতে পারেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেখে চা জনগোষ্ঠীর সুরক্ষার জন্য কিন্তু তিনি আজকে কথা বলেছেন। নিশ্চয়ই বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর থেকে আরম্ভ করে আমরা সামাজিক সুরক্ষা খাত বলি, কৃষক কার্ড বলি, কৃষকদের সুরক্ষার কথা বলি, সব কিছু মিলিয়েই এই যে এটা বলয় তৈরি করবার চেষ্টা করছেন সকল শ্রেণী পেশা মানুষের জন্য, সেই বলয়ের মধ্যে আবদ্ধ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবার জন্য শুধু রাজনৈতিক শক্তি নয়, আমরা মনে করি বাংলাদেশের সকল শ্রেণী পেশা মানুষকে অন্ততপক্ষে এই সরকারকে 5 বছরের সময় দিয়ে তাদেরকে তাদের রাষ্ট্রের দায়িত্ব পালন করবার সুযোগ করে দেবার সময় এখন এসেছে। তবে
এটিও সঠিক যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো ভুল কোনো ব্যত্যয় যদি ঘটে তাহলে কিন্তু ফ্যাসিস্টের উত্থান হবে। বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের উত্থান যে তার কোনো ক্রমেই কোনো কারণে না হয়। আজকে জুলাইয়ের মাস, দ্রোহের মাস, আমরা মনে করি সকল এই ফ্যাসিস্ট বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করে বিএনপি এবং তার সরকার এগিয়ে যাবে, এই প্রত্যাশা রেখে আমাদের আজকের ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। দারুণভাবে ধন্যবাদ জানাই সাবেক ছাত্রনেতা, ত্যাগী ছাত্রনেতা, বিপ্লবী ছাত্রনেতা, আজকের যিনি সংসদের আল্লাহ তাকে যাবার সুযোগ করে দিয়েছে, শহীদুল ইসলাম বাবুল এমপি মহোদয় রয়েছেন আমাদের সাথে, তাকে ধন্যবাদ জানাই। চমৎকার বিশ্লেষক, রাজনীতি বিশ্লেষণ করেন, সংবিধান বিশ্লেষণ করেন, সাংবাদিকতা করেন সিনিয়র সাংবাদিক সালাউদ্দিন ভাই, আপনাকেও। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।